গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর যারা যারা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, বাংলাদেশে ইলেকশন আসার আগে যেই নতুন নতুন মোড়গুলো আসছে মনে হচ্ছে কোনো বাংলা সিরিয়াল। কারণ যেই পরিমাণে আমি সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ যাওয়ার সময় দেখেছিলাম যে বিএনপি কেও ইউথরা চায় না, কিন্তু এখন যখন ভিডিও দেখছি তো তারেক রহমানের যখন বাপসি হচ্ছে তখন এত ভিড়, এত এত লোকের মাথা, মানে এটা বিলিভ করা যাচ্ছে না যে সোশ্যাল মিডিয়াতে যেইটা আমি ভেবেছিলাম, যেই ধারণাটা আমার ছিল সেটা একদমই ভুল। তো তারেক রহমানকে বাংলাদেশের যুবরাজ বলা যায় কিনা সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত উনি কি ভাষণ দিয়েছে সেটা শোনার বিষয়। কারণ ইউথ যত আছে লিডার, তাদের অনেকেরই আমি কথা শুনেছি, অনেকের কথা আমার বেশ ভালোও লেগেছে। তো আজকে দেখি তারেক রহমানের, আমি ফার্স্ট টাইম ওনার কোনো এরকম ধরনের স্পিচ শুনবো। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট আগে ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত উনি আগে এই দেশে প্রিয় ছিলেন না তো, মুরব্বীবর্গ, মানে মঞ্চে ওদের উপস্থিত জাতীয় সিনহা নেতৃবৃন্দ, আসার পর থেকে চলে গেছিল। আমার সামনে জানি উপস্থিত না, তোমরা প্রিয় বলবে। ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল, কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই
সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। ভিশন তো প্রিয় ভালোই। ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে
যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের দূর অব্দি শান্তি চলে চাই। এসছে লোক, কত দূর অব্দি লোক। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান এটাই তো এখন ভাইরাল এই for the লাইনটা people of my country, আমাদের এখানেও। for my country। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা জানো হে রব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী। আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। যে পরিমাণে আমি এই তারেক রহমান বিএনপি লিডার আর অনেকে মিমস, বাংলাদেশি মিমস দেখেছি, অফকোর্স আমাদের দেশে তো তৈরি হয়নি সেগুলো। তো সেইখান থেকে মানে এত দেখেছি, আমার মনে হচ্ছিল মনে হয় বিএনপি আর থাকবে না। বাট বিএনপি তো মানে জনসমুদ্র, এত লোক, শুধু কি পার্টি ওয়ার্কার না, অন্যান্য লোকরাও এসছে দেশের ওনাকে দেখার জন্য। এতটা ভিড়, বাপরে বাপ! আমি এটা মানে এত ভিড় আমি দেখিনি। আমাদের এখানে বড় বড় যখন লিডার আসে, সিএম বা পিএম, তখন এরকম ধরনের ভিড় হয়, নর্মালি কিন্তু হয় না এত ভিড়। তো এই ভিড়টা দেখে তো সত্যি আমি অবাক হয়ে গেছি। আর কি আমার লাস্ট ভিডিওটা দেখেছে, তো আমাকে হয়তো ভুল বুঝেছো তোমরা যে জিনিসটা নিয়ে, যে বাংলাদেশ একটা সভরেন কান্ট্রি, এটাকে আমি সেইটা মনে করছি না। আমি মনে করছি যে ইন্ডিয়া এটার উপরে আধিপত্য জমিয়ে রাখবে, এরকম ধরনের আমার কোনো মানসিকতা নেই। অফকোর্স এরকম ধরনের যে সিচুয়েশন থাকে যখন মনে হয় যে আমরা সভরেন নয়, তো এই সিচুয়েশনটা কিন্তু ইন্ডিয়াও ফেস করেছে 1960s এর পর থেকে। সিচুয়েশন ইন্ডিয়াও ফেস করেছে, যখন সেই সময়কার লোকরা মনে করতো বা ভাবতো যে ইন্ডিয়া আর সভরেন নয়, অন্য দেশ যাদের উপরে আমরা ডিপেন্ডেন্ট, তারা আমাদের ডিসিশন নেবে। বাট সেটারও কারণ ছিল যে আমরা অনেকটা মানে মরিয়া হয়ে পড়ি, এরকম ডিপেন্ডেন্সি ছিল আনাজের জন্য। আনাজের উপরে আমাদের ইউএস এর উপরে বা অন্যান্য অনেক কান্ট্রিজের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার দিনে যারা পলিসি মেকার ছিল বা রাজনীতিবিদ ছিল, তাদের জন্য যেই সিচুয়েশনটা এসছে আমাদের দেশে, যে ডিপেন্ডেন্সিটা কমেছে, অনেকটা সেলফ রিলায়েন্ট হয়ে গেছি আমরা আনাজের ক্ষেত্রে, গ্রিন রেভলিউশনের কারণে। তো
অবভিয়াসলি বাংলাদেশেও এমন সিচুয়েশন নিশ্চয়ই আসবে ভবিষ্যতে, যখন নতুন একটা পার্টি গঠন হবে, ভালো কোনো পার্টি যারা বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ভাববে, নিজেদের ইন্টারেস্টের জন্য নয়। অফকোর্স ওপর নিচে তো একটু হবেই, এটা হিউম্যান নেচার আমার মনে হয় সব দেশেই আছে। বাট তাছাড়াও আমি হোপ করি যে ফিউচারে যেন বাংলাদেশ সেলফ রিলায়েন্ট হয় অনেকটা দিক দিয়ে। তাহলে এই যে মনোভাবটা লোকদের মধ্যে আছে সেইটা মিটে যাবে। ভরসা আর এটার উপর আমার ভরসা এই কারণেই আছে, কারণ আমাদের দেশ হোক বা তোমাদের দেশ, এখানকার যত নরমাল পাবলিকরা আছে তারা খুব প্রচন্ড হার্ড ওয়ার্ক করে, আর যেখানে হার্ড ওয়ার্ক আছে সেখানে ফল তো নিশ্চয়ই পাবে। তো আই থিংক আমার ব্যাপারে তোমরা যেটা ভেবে রেখেছো সেইটা কিন্তু নয়। আমি যেই ব্যাপারটা বলেছিলাম সেইটা সম্পূর্ণ আলাদা ছিল। আম আমাকে যে এক্সপ্লেন করতে হচ্ছে, তোমাদের বোঝাতে হচ্ছে, তো একটু আমার খারাপ লাগছে। কারণ অনেকেই যারা আমার ১ম থেকে ভিডিও দেখছো তারা আমার নেচারের ব্যাপারে বা আমার কিরকম মানসিকতা সেটা নিশ্চয়ই তোমরা জানতে। তো এনিওয়েজ, আমি যে জিনিসটা এখন জানতে চাইছি তোমাদের থেকে, যে এই তো ইলেকশন চলে এসছে, তো তোমাদের মনে হয় কি কোন ক্যান্ডিডেট সব থেকে বেশি, মানে সবাই তার উপরে একটু ঝুঁকছে যে না এই ক্যান্ডিডেট জিততে পারে? পিএম ফেস কে মনে হচ্ছে তোমাদের এখন? কারণ এখন যেটা দেখলাম সেইটা তো দেখে মনে হচ্ছে কি ইনি পিএম হয়ে যাবে। বাট অনেক ইউথ লিডাররাও আছে, তো নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তাছাড়া একটা ভিডিওতে আমি এটা দেখলাম যে তারেক রহমান যখন আসছিলেন, তো হিউজ পরিমাণে কিন্তু ওনার সিকিউরিটির জন্য লোক ছিল। তো সেই সিকিউরিটিটা আমার মনে হয় যে ইয়াং যেই লিডাররা আছে তাদেরও পাওয়া উচিত। আম অবভিয়াসলি তারা এখন অভিজ্ঞতাতে খুব কম আছে বলে তার জন্য হয়তো দিচ্ছে না। বাট প্রত্যেকটা যারা এখন লিডার আছে, যারা ইলেকশনে পার্টিসিপেট করছে, সবাইকেই সেই সিকিউরিটিটা দেওয়া উচিত যতক্ষণ না ইলেকশন শেষ হচ্ছে। তো এই ব্যাপারে তোমাদের কি মতামত? নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।